ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। এবার এই বিশ্বকাপের মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ এবং ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক এবং বিশ্বকাপের বিশেষ এই আয়োজনে সঙ্গে থাকছি আমি সঞ্জনা আইভি। একদিকে অপরাজেয় ফ্রান্স, অন্যদিকে আটলাস লায়ন্স মরক্কো। কাতার বিশ্বকাপের সেই ব্লকবাস্টার সেমিফাইনালের আগুন কি আজ ছড়াবে বোস্টনে? এমবাপ্পের গোলক্ষুধা নাকি হাকিমির বুনোর ডিফেন্স ওয়াল? কার দখলে যাবে সেমির টিকেট? প্রতিশোধের আগুনে পূর্বে ফ্রান্স নাকি ফরাসি রাজত্বের চূর্ণ হবে আটলাস লায়ন্সদের ফ্রান্স? সেমির মঞ্চে জায়গা করে নিতে আজ রাত 2টায় মুখোমুখি হবে এই দুই দল। রাউন্ড অফ 16-এর হিসাব নিকাশ শেষে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। 48 দলের মহাযজ্ঞ এসে থেমেছে 8 দলে, যার শুরুটা হচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও রূপকথার গল্প লেখা মরক্কোর ম্যাচে লড়াই দিয়ে। কাতার বিশ্বকাপের সেই ব্লকবাস্টার সেমিফাইনালের পুনরাবৃত্তি, প্রতিশোধ নাকি আবার ফরাসি রাজত্ব? চলতি বিশ্বকাপে দিদিয়ের দেশমের ফ্রান্স যেন এক অপ্রতিরোধ্য স্পিড কার। গ্রুপ পর্বের তাণ্ডব শেষে শেষ 16তে প্যারাগুয়ের স্বপ্নভঙ্গ করে কোয়ার্টারে পা রেখেছে দিদিয়ের দেশমের দল। আর ফরাসিদের আসল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। 7 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে থাকা এমবাপ্পেকে যোগ্য সঙ্গতিতে আছেন নরওয়ের বিপক্ষে হ্যাট্রিক করা ওসমান দেমবেলে। মরক্কোর খেলার ধরন অন্যান্যদের মতো নয়। 4 বছর আগে দোহায় সেমিফাইনালে যখন আমাদের দেখা হয়েছিল, তখনই তারা নিজেদের শক্তি জানান দিয়েছিল। তারা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালেও খেলেছে, তাই তারা খুব ভালো খেলোয়াড়দের নিয়ে গঠিত অন্যতম সেরা একটি দল। তারা এখানে ভাগ্যের জোরে আসেনি। এটি এমন দুটি দলের মধ্যকার লড়াই যারা বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে, আক্রমণ করতে পছন্দ করে। আক্রমণ থেকে রক্ষণ সব ক্ষেত্রেই সতর্ক থাকতে হবে আমাদের। ফিফা বিশ্বকাপে মাঠের ফুটবলের পাশাপাশি সমান তালে আলোচনা ও বিতর্ক চলছে রেফারিং নিয়ে। আর এই হাই ভোল্টেজ ম্যাচে রেফারিং এর দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার রেফারি মিস্টার তেল্লো ও তার সহকারীরা। বিতর্কের মাঝেও রেফারির উপর আস্থা রাখছেন ফরাসিদের কোচ। আমার কোনো সন্দেহ নেই, রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এক একজনের ম্যাচ চালানোর পদ্ধতি এক এক রকম, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের উপর আস্থা রাখছি। তবে প্রতিপক্ষ কোনো অঘটন ঘটানো দল নয়, দাঁড়িয়ে আছে বিশ্বমানের এক মরক্কো। নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের এক নিখুঁত ব্যালেন্স শিট বানিয়েছে আটলাস লায়ন্সরা। গ্রুপ পর্বের ব্রাজিলকে আটকে দেয়া আর শেষ 16তে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দেওয়া মরক্কোর গোলপোস্টের দেয়াল হয়ে আছেন ইয়াসিন বুনো, আর রাইট ব্যাকে আছেন পিএসজি স্টার আশরাফ হাকিমি। ইতিহাসের পাতা উল্টালে অবশ্য ফরাসিদের পাল্লাই ভারী। দু দলের 6 বারের দেখায় ফ্রান্সের জয় 4টিতে আর বাকি 2টি ড্র। তবে ফুটবল প্রেমীদের মনে এখনও টাটকা 2022-এর কাতার বিশ্বকাপের সেই ক্ষত। সেবার মরক্কোর রূপকথা যাত্রা থামিয়ে দিয়েছিল ফরাসিরা। এবার কি সেই হিসাব চোকানোর পালা? যতক্ষণ আমাদের আরো বেশি কিছু পাওয়ার সুযোগ আছে, ততক্ষণ আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হব না। আর এই বিষয়ে আমি আমার স্টাফ এবং খেলোয়াড়দের সাথেও কথা বলেছি। আমরা যে কোনো মূল্যে জিততে চাই, জেতার জন্য সম্ভাব্য সবকিছু করতে চাই। 4 বছর আগের তুলনায় আমাদের শক্তি বদলে গেছে, ব্যাপারটা এমন নয়। এই দুটি দলই সম্ভবত আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে মুখোমুখি হচ্ছে। তবে কাগজে কলমে ফ্রান্স ফেভারিট হলেও বড় বড় পরাশক্তিদের বোতলবন্দি করা মরক্কো যে কোনো মুহূর্তে ঘুরে দিতে পারে ম্যাচের মোড়। বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2টায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, গত বিশ্বকাপের সেমিফাইনালে যাদের বিপক্ষে আসলে স্বপ্নভঙ্গ হয়েছিল আটলাস লায়ন্সদের, এবার কিন্তু তাদের বিপক্ষেই আবারও রাউন্ড অফ 16-এ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। আসলে এই ম্যাচের একাদশ কেমন হতে পারে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, অবশ্যই আমি একাদশ সম্বন্ধে একটা ধারণা তো দিবই। তবে দুই দলে কিন্তু সেম ফরমেশনে খেলে থাকে, তারা 4-2-3-1 সিস্টেমে খেলে থাকে। মিডফিল্ড আসলে ডমিনেট করতে চায়, তাদের পাসিং ডেন্সগুলো বাড়াতে চায়। তবে দর্শক, যারা সাধারণ দর্শক দেখছেন, তারা কিন্তু এটাকে ওয়ান কাইন্ড অফ পিএসজি ডার্বিও বলতে পারেন। পিএসজির অনেক খেলোয়াড় আছে, ফ্রান্স দলে তো থাকবেই, মরক্কো তো আছেন। তো আমরা একটু সম্ভাব্য একাদশটা যদি দেখাই, আসলে একাদশটা কেমন হবে। ফ্রান্সের একাদশ দিয়েই শুরু করি আমরা, এর পরবর্তীতে আমরা মরক্কোর একাদশ দেখাবো। যেমনটা আমি বলছিলাম, 4-3-3 সিস্টেমে আমরা খেলবো, দুই দল খেলবে আসলে। সো সেই সিস্টেমে আসলে দুই দলে খুব বেশি
পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই দলে দুটি ইনজুরির সমস্যা আছে। আমরা যদি দেখি যে একটু দেখি একাদশটা চলে এসেছে আমাদের কাছে। ফ্রান্সের যেটা বলছিলাম ইনজুরির সমস্যা, চুয়ামিনি এই ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারছে না। অন্যদিকে মরক্কোর ইসমাইল সাইবারি মিস করবেন ইনজুরির কারণে। আমি যেটা বলছিলাম 4-2-3-1 যে সিস্টেমটাতে তারা খেলবে, সেখানে এমবাপ্পে তো টপে থাকবেনই এবং লেফট সাইডে যে এখানে আমি বারকোলাকে রেখেছি, কিন্তু এখানে ডেজরি ডুও হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জায়গাতেই ফ্রান্সের একটা আমার মনে হয় বারকোলা নাকি ডেজরি ডুও, এই জায়গাতেই মোটামুটি কিছুটা একটা দোলাচল আছে। বাকি যে পজিশনগুলো আছে সেটি মোটামুটি ফিক্সড। ওলিসে, ডেম্বেলে, রেবিও, কোনে থাকছেন মাঠে এবং ডিফেন্স এবং গোলকিপার লাইনও তাদের স্টেবল। এবার যদি মরক্কোর একাদশটা আমরা দেখাতে চাই কেমন হবে, মরক্কোর প্রাণ আসলে অবশ্যই আশরাফ হাকিমি অধিনায়ককে কেন্দ্র করেই তিনি দলটা গঠিত এবং আশরাফ হাকিমি নিজেদের বলে থাকেন তারা আফ্রিকার ব্রাজিল। যেহেতু ইসমাইল সাইবারি ইনজুরিতে তার জায়গায় রাহিমি শুরু করবেন, বাকি জায়গাগুলোতে খুব বেশি পরিবর্তন নেই। তবে আমার মনে হয় হাকিমি, ডিওপ, রিয়াদ এবং মাউজারি, তাদের যে সেন্ট্রাল ডিফেন্সিভ লাইন আপ এবং ইয়াসিন বোনো, এই কয়েকজনের পারফরমেন্সটা খুব বেশি ম্যাটার করবে। কেননা ফ্রান্সের যে অ্যাটাকিং ফোর বা ফ্যান্টাস্টিক ফোরও অনেকে বলে থাকে, সেটার বিপক্ষে মূল ব্যাটেলটা কিন্তু তাদেরই হবে। তবে আমি যেহেতু মূল ব্যাটেলের কথা বললাম, কি ব্যাটেল আরেকটু দেখাতে চাই টেকনিক্যালি। আমাদের হাতে আরেকটি জিনিস আছে, সেটি দেখিয়ে আসলে আমি দেখাতে চাইবো বা বোঝাতে চাইবো। এটা দুই দলের সম্ভাব্য একাদশ এবং যে রেটিংটা আছে এটা কিন্তু ম্যাচ শেষের রেটিং নয়। এখন পর্যন্ত টুর্নামেন্টে যারা কেমন পারফরমেন্স করেছে 5টি ম্যাচেই, সেই হিসেবে একটা রেটিং দিয়েছে সোফা সকার, খুব প্রসিদ্ধ ক্রীড়া ওয়েবসাইট, তাদের রেটিংটা নেওয়া। কিন্তু আমি এটা দেখাতে চাচ্ছি মূলত কি ব্যাটেল একটা জায়গায় দুই দলের রাইট সাইডটা, আমি বলতে চাচ্ছি ফ্রান্সের লেফট সাইড এবং মরক্কোর রাইট সাইড যেহেতু আশরাফ হাকিমি, ইব্রাহিম দিয়াজ আর বুয়াদি, এই তিনজনের উপরেই নির্ভর করে মরক্কোর সিস্টেমটা অনেকটা দাঁড় হয় এবং তারা সেই চ্যানেল থেকে প্রচুর আক্রমণ করে থাকে। সেই ক্ষেত্রে আমি যদি যাই বারকোলা, রেবিও এবং ডিগনি তাদের বা উইলিয়াম সালাইবা, এই সাইডের ব্যাটেলটা আসলে দেখার মতো হবে। এবং কিলিয়ান এমবাপ্পে সহ বাকি তারা তো, ফ্রান্স আসলে অলরাউন্ড অ্যাটাক করবে। ফ্রান্সের অ্যাটাক নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে বলবো, কিন্তু আমার কাছে মনে হয় যে মরক্কোর রাইট সাইড এবং ফ্রান্সের লেফট সাইড, এই সাইডের ব্যাটেলটা খুব আকর্ষণীয় হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মূলত একাদশ এবং একটু ধারণা দিলাম কাদের মধ্যে কি ব্যাটেল হতে পারে। এই দুই দলের কি প্লেয়ার হিসেবে কাদের আপনি এগিয়ে রাখবেন, যারা কিনা এই ম্যাচে নিজেদের দলের হয়ে ম্যাচের ফলাফল পরিবর্তনের মতো বড় ভূমিকা পালন করতে পারে? অবশ্যই আপনি এমবাপ্পে এবং আশরাফ হাকিমিকেই রাখতে হবে। আশরাফ হাকিমি এবং এমবাপ্পের কিছু তথ্য আছে, আগে এমবাপ্পেকে দিয়ে শুরু করতে চাই। ফ্রান্স দলে একক তারকা নয়, কিন্তু আপনি যদি দেখেন এমবাপ্পে আছে, ডেম্বেলে আছে, ওলিসে আছে, তারপরও আপনাকে এমবাপ্পেকে পিক করতেই হবে। এমবাপ্পেকে একটা কথা আছে না, ইউ লাভ হিম অর হেট হিম বাট ইউ ক্যান নট ইগনোর হিম। তিনি 5 ম্যাচে 7টি গোল করেছেন, 26টি গোলের চেষ্টা করেছেন, 5 রিসিভ করেছেন, ফ্রান্সের মধ্যে সর্বাধিক। মেসি যেমন আর্জেন্টিনার প্রাণ, এইভাবে ফ্রান্সেরও প্রাণ কিন্তু এমবাপ্পে, তাকে সবাই খুঁজতে থাকেন তাকে বল দেওয়ার জন্য। এবং ওভারঅল তার টুর্নামেন্ট রেটিং কিন্তু 8.40, যেটা খুবই অসাধারণ, খুবই ভালো রেটিং। তিনি কি পরিমাণ কনসিস্টেন্টলি পারফরমেন্স করছেন সেটা এই রেটিং দিয়ে বোঝা যায়। এবার আশরাফ হাকিমির বিষয়টা আসি। একজন ফরওয়ার্ড, একজন ডিফেন্ডার আমি রেখেছি, একজন আমি যদি আরও স্পেসিফিক বলি রাইট ব্যাক। দুজনের প্রোফাইল কিন্তু এক হবে না, কিন্তু আমি শিওর যে আপনি তার আশরাফ হাকিমির যে কন্ট্রিবিউশন আপনারা দেখলেই বুঝবেন। আশরাফ হাকিমি কিন্তু আবারও বলছি তিনি রাইট ব্যাক, তিনি প্লে মেকার নয়, কিন্তু তিনি দেখেন তিনি 5 ম্যাচে 5 দিয়েছেন, মরক্কোর হয়ে সর্বাধিক 385টি পাস একজন ডিফেন্ডার হিসেবে, ক্রস করেছেন 33টি। মনে হচ্ছে যে তার স্ট্যাট দেখে মনে হবে তিনি একজন হয়তো রাইট ফিঙ্গার। তিনি গোলের চেষ্টা করেছেন 13টি এবং লাইন ব্রেক করে পাস দিয়েছেন 74টি। তো আপনি তাকে যদি মানে নাম্বার 10, তার স্ট্যাট দেখে আপনার নাম্বার 10, নাম্বার 8 মনে হতে পারে বা একজন উইঙ্গার মনে হতে পারে, তিনি কতটা ভাইটাল। ডিফেন্স এবং অ্যাটাক দুই জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে আশরাফ হাকিমি। তো এই দুজনে আমার কাছে মনে হয় দুই দলের কি প্লেয়ার বা কি ব্যাটেল। অ্যাটাকিং ফুটবল খেলার কথা বলছিলেন যে ফ্রান্স তো সবসময় অ্যাটাকিং ফুটবলটাই খেলতে পছন্দ করে, আর এই দলের মূল শক্তিটাই আসলে এমবাপ্পে কেন্দ্রিক। এই ম্যাচেও নিশ্চয়ই ব্যতিক্রম হবে না, তারা নিশ্চয়ই অ্যাটাকিং ফুটবলটাই খেলবে। হ্যাঁ, আসলে এমবাপ্পে এবং ফ্রান্সের আমি অ্যাটাক এবং এমবাপ্পের ফুটবল দুটো নিয়ে একটু আলোচনা করব, একটু টেকনিক্যালি দেখানোর চেষ্টা করব, দর্শকদের একটু বোঝানোর চেষ্টা করব তারা কীভাবে খেলবে। তবে মানে ফ্রান্সের বা ইউরোপের দলগুলো যেভাবে ট্রেডিশনাল একদম পজিশন ধরে রেখে খেলে, এবারের ফ্রান্স কিন্তু সেভাবে খেলছে না। অলমোস্ট টোটাল ফুটবল যেটা ইউহান ক্রপ বা নেদারল্যান্ডসের টেকনিক ছিল, সবাই সব জায়গা থেকে আক্রমণ করবে সেই টাইপের। যাই হোক, আমাদের একটা ছবি দিয়ে শুরু করতে চাই। ফ্রান্সের একটা অ্যাটাক দেখাতে চাই, তাদের যেটা আমি বলছিলাম ফ্যান্টাস্টিক ফোর কীভাবে আগ্রাসী হয় বা কীভাবে আক্রমণে যায়। এই ছবিটা একটু খেয়াল করুন। বল যার পায়ে আছে নিচে কিলিয়ান এমবাপ্পে, আমি একটা রো দিয়ে দিয়েছি।
তিনি এর পরের মুহূর্তে পাসটা দিবেন সেখানে ওলিসেকে। তারা কিন্তু সবসময় নড়তে থাকে, তারা কিন্তু ফিক্সড থাকে না। ওলিসে কিছুক্ষণ আগে এই সিকোয়েন্সের আগে পেছনে ছিলেন, তিনি সামনে গিয়েছেন, তার সামনে দেখুন বারকোলা আছে এবং ওসমান ডেম্বেলে কিন্তু ডান সাইডে প্রস্তুত আছেন যে কোনো সময় তিনি একটা ক্রসে যেন তাকে বল দিতে পারে এবং তিনি সেই স্পেসটা কিন্তু অকুপাই করে আছেন। এর পরের ছবিটা যদি দেখাই তাহলে পরের সিকোয়েন্সটা এটা দিয়েই বোঝা যাবে। তো সেই সিকোয়েন্সে এমবাপ্পেকে আমি যেটা রাইট চ্যানেল দেখিয়েছিলাম, তিনি ওলিসেকে বলটা দিয়ে এমবাপ্পে কিন্তু ভিতরে ঢুকে গেছেন। এখন দেখুন আপনি ওলিসের কাছে দুটা পাসিং জোন তৈরি হয়ে গেছে, একটা তিনি সামনে থ্রু পাস দিয়ে এমবাপ্পেকে ধরতে পারেন, আবার এই দিকে দেখেন ডেম্বেলে দাঁড়িয়ে আছে, যেটা আমি বলছিলাম তিনিও প্রস্তুত রিসিভ করার জন্য। এবার আমরা পরের সিকোয়েন্সটাতে যাই। পরের সিকোয়েন্সে আপনি দেখুন ওলিসে কিন্তু এমবাপ্পেকেই পিক করেছে। এমবাপ্পের সাথে আমরা জানি তার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো এবং এমবাপ্পে এই পজিশনে বলটা রিসিভ করলে কি করবে, এরপরে আরেকটা ছবি আছে, এটা দিয়ে আসলে একটা অ্যাটাকিং সেট আমি পূর্ণ করেছি। এমবাপ্পে এখান থেকে একদম ক্লিনিক্যাল একটা ফিনিশিংয়ে গোল আদায় করে নিয়েছিলেন। তো পিএসজির এই ফ্রন্ট ফোর আসলে তারা এত পরিমাণ স্ট্রাইক রোটেট করতে থাকে, তারা জায়গা রোটেট করতে থাকে, স্ট্রাইক নয়, এবং তারা সবসময় একটা জায়গার স্পেসের খুঁজে থাকে এবং তাদের পাসিং এতটাই অ্যাকুরেট, তারা যে কোনো সামান্য জায়গা দিয়ে আসলে জায়গা করে নিতে পারে, জায়গা তৈরি করে নিতে পারে। এবার এমবাপ্পের একটা আমি দেখা যাচ্ছে এমবাপ্পের গোল, এমবাপ্পের রেকর্ড, এটা তো আমরা সবাই দেখেছি, কিন্তু এমবাপ্পে অন্য সবার চেয়ে আলাদা কোথায় সেটা আপনি যদি দেখেন, এমবাপ্পে দেখুন 1v1-এ এমবাপ্পে একদম ডেডলি, তাকে 1v1 কেন 1v2-3তেও বিট করা যায় না। এই ছবিটা দেখুন, এমবাপ্পের সামনে একজন ডিফেন্ডার আছেন, তার সাইডেও আছেন, রাইট সাইডে আছে, কোনো স্পেসই নেই, আসলে তিনি পাস দিতে চাইলেও মাঝখানে বারকোলা দাঁড়িয়ে আছেন কিন্তু খুব টাইট অ্যাঙ্গেলে। পরের ছবিটাতে যাই, এমবাপ্পে কী করলেন। আমরা জানি এমবাপ্পে খুব দুর্দান্ত বল জাগল করতে পারেন, একজন প্লেয়ার সামনে আরেকজন কিন্তু ক্লোজ ইন গ্যাপ করছে। তো আপনি দেখুন এই পজিশনে আমি যে রোটা, সবুজ রোটা আছে, এই রোটা দিয়ে সেই বলটা বের করে নিয়ে যাবে। পরের ছবিটা যদি আমরা দেখাতে চাই সেখানে বোঝা যায় যে এবং তিনি ওই রোটা দিয়ে বের হয়ে যান এবং দারুণ একটা গোল করে তিনি, এটা সুইডেনের বিপক্ষে ম্যাচের চিত্র, গোলটা আদায় করে নেন। তো এমবাপ্পে এবং ফ্রান্সের টেকনিকটা এই ধরনেরই হবে, এই চারজন আসলে অনবরত জায়গা পরিবর্তন করবে, স্পেস ক্রিয়েট করবে এবং এমবাপ্পে, ওলিসে, আমি এমবাপ্পের ফিনিশিংটা দেখেছি, আপনি যদি বলেন এমবাপ্পে, ডেম্বেলে, ওলিসে, বারকোলা, আপনি কাকে ছেড়ে কাকে বাদ দেবেন, চারজনই কিন্তু যে কোনো জায়গা থেকে গোল করতে পারে। তো আসলে খুবই ভয়ঙ্কর একটা ফ্রন্ট ফোর ফ্রান্সের। একদমই তাই, ফ্যান্টাস্টিক ফোরের থেকে আসলে সতর্কই থাকতে হবে মরক্কোকে। এবার যদি একটু জানতে চাই যে দুই দলের হয়ে এখন পর্যন্ত কোন কোন খেলোয়াড় নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়েছেন? দুই দলের হয়ে আসলে তো টিম গেম, ফ্রান্সের অনেকেই অনেক পারফরমেন্স দিয়েছেন। আমরা একটু দেখাতে চাই, আমাদের একটা গ্রাফিক্স দিয়ে আসলে দেখাবো, দর্শকদের বোঝানোর ক্ষেত্রে সুবিধা হবে। আমরা যদি একটু দেখাই, বেস্ট বলতে আমি একটু বলে দিই, শুরুতে এমবাপ্পে রেখেছে মোস্ট, তিনি 7টা গোল করেছেন, সবচেয়ে বেশি পাস দিয়েছেন উপমেকানো 310টি, ওসমান ডেম্বেলে 26টি ক্রস করেছেন এবং আমার পেছনে আছে কিলিয়ান এমবাপ্পে, তিনি 26টি অ্যাটেম্প্ট করেছেন গোলে, যেটা আমি একটু আগেও দর্শকদের জানিয়েছি, এবং মাইকেল ওলিসে 5টি অ্যাসিস্ট করেছেন। ওলিসে কিন্তু এই টিমটার প্রাণ বলতেই হবে। ওলিসে টোটাল ডিস্টেন্স 52.52 কিলোমিটার দৌড়েছেন এবং তিনি মোট 241টা স্প্রিন্টও নিয়েছেন। এরাই ছিল মোটামুটি কি পারফর্মার ফ্রান্সের। আমরা যদি এবার মরক্কোর দিকে আসি, আশরাফ হাকিমি কতটা গুরুত্বপূর্ণ এই স্ট্যাটটা দেখলে কিন্তু আপনারা আগেও বুঝতে পারবেন। ইসমাইল সাইবারি 3 গোল করে টপ স্কোরার, যদিও ইনজুরিতে তিনি রুলড আউট হয়ে গেছেন এই ম্যাচ থেকে, আগেই বলেছি। আশরাফ হাকিমি 385টা পাস দিয়েছেন। আশরাফ হাকিমি দেখেন মোস্ট ক্রস 33টা তিনি ক্রস করেছেন এবং আশরাফ হাকিমি অ্যাটেম্প্ট অন গোল করেছেন 33টি। ব্রাহিম দিয়াজ মোস্ট অ্যাসিস্ট করেছেন 4টি এবং বাকিগুলো মোটামুটি এগুলো তো আছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আশরাফ হাকিমি কী পরিমাণ আসলে এই টিমটার জন্য গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেও বলেছি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে দারুণ একটা লড়াই হতে যাচ্ছে। হাসানুর, এতক্ষণ তো আসলে জানছিলাম যে কি প্লেয়ার কারা বা অ্যাটাকিং ফুটবলটা কিভাবে খেলবে ফ্রান্স। এবার যদি একটু জানতে চাই যে এখন পর্যন্ত হেড টু হেডটা যদি জানতে চাই, ফ্রান্স এবং মরক্কোর পরিসংখ্যান কি বলছে, কারা এগিয়ে? পরিসংখ্যান অবশ্যই ফ্রান্স এগিয়ে এবং ফ্রান্স এই ম্যাচেও ফেভারিট, যদিও দুই দলই খুব শক্তিশালী, তবে ফ্রান্সকে আপনার ফেভারিট বলতেই হবে। সবশেষ তারা 2022 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল, যে ম্যাচে 2-0 গোলে ফ্রান্স কিন্তু মরক্কোকে হারিয়েছিল। আমরা একটু দেখাতে চাই আর কবে তারা কোন ম্যাচে মুখোমুখি হয়েছিল এবং আধিপত্য যে ফ্রান্সের আছে সেই স্ট্যাটটা একটু দর্শকদের মনে করে দিতে চাই। তারা 6 ম্যাচে মুখোমুখি হয়েছে, তার মধ্যে 5টি কিন্তু আনঅফিসিয়াল ম্যাচ, মানে ফ্রেন্ডলি ম্যাচ, একটি বিশ্বকাপ ম্যাচ যেটা আমি বললাম 2022 সালে। এর মধ্যে 5টি জয় পেয়েছে ফ্রান্স, তারা একটি ম্যাচও হারেনি, কিন্তু একটি ম্যাচ ড্র হয়েছে।
একটি ম্যাচ ড্র হয়েছে এবং যেমনটা বলছিলাম 2022 বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স 2-0-তে জিতেছিল এবং এর আগে তারা খুব সম্ভবত 2009 সালে একটা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল যে ম্যাচটি ড্র হয়েছিল এবং তার আগে যে ম্যাচগুলো হয়েছে প্রতিটি ম্যাচেই ফ্রান্স জিতেছে। তো এই ম্যাচও আসলে আমার মনে হয় যে ফ্রান্সের জয় পাওয়া উচিত, তবে মরক্কো যদি জিতে যায় এটা আপসেট বলার কোনো সুযোগ থাকবে না। তারাও কিন্তু ডিজার্ভিং দল হিসেবেই ভালো করছে এবং এই পর্যায়ে এসেছে, তারা র্যাঙ্কিংয়ের 7 নম্বর দল এবং গতবারের সেমিফাইনালিস্ট। তো দেখা যাক, তবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচে ফ্রান্সই এগিয়ে থাকবে। মরক্কোকে আসলে এখন আর আন্ডারডগও বলা উচিত হবে না। তারা কিন্তু আসলে নিজেদেরকে প্রমাণ করেছে তারা আসলে কোন লেভেলের প্লেয়ার এবং কোন লেভেলের টিম তারা। এবার কিন্তু বিশ্বকাপের রেফারি VAR নিয়ে নানা রকমের বিতর্ক তো হচ্ছে এবং সবশেষ মিশর এবং আর্জেন্টিনার ম্যাচে রেফারি নিয়ে এই বিতর্ক তো এখন পর্যন্ত চলছে, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতেও চলছে, বাংলাদেশেও অ্যাজ ওয়েল। এবার কিন্তু আরও একটা সবচাইতে বড় যে খটকাটা লেগেছে সেটা হচ্ছে ফ্রান্স এবং মরক্কোর এই ম্যাচে 5 জন ম্যাচ অফিসিয়াল থাকছেন যারা কিনা সবাই আর্জেন্টিনার। এর আগে বিশ্বকাপে এক দেশের এত রেফারি রাখার কি নজির রয়েছে আপনার জানা মতে? আর এই ম্যাচে অনফিল্ড রেফারিং এর দায়িত্বে কে থাকছেন, সেই সাথে বিস্তারিতটা জানতে চাই রেফারিং এর ইস্যুতে। শুরুতে বলতে চাই আসলে যে 5 জন রেফারি একই দেশের, সেই নজির আমার চোখে পড়েনি অন্তত এই বিশ্বকাপে। আমি তো বড় ম্যাচগুলোতে প্রতিটাতেই রেফারি কারা থাকে সেটি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো 3 জন করে থাকে নর্মালি। আমি যদি দেখি এর আগে আর্জেন্টিনার যে ম্যাচটা ছিল, আর্জেন্টিনা এবং মিশরের মধ্যেকার ম্যাচ, সেই ম্যাচে কিন্তু ফ্রান্সের রেফারি ছিল এবং 3 জন ফ্রান্সের রেফারি ছিল, VAR সহ আরও 2 জন। VAR এর যে রেফারি ছিল তিনি নরওয়ের ছিলেন। তো সেই জায়গাটাই আমার কাছে মনে হয়েছে এইখানে যে কন্ট্রোভার্সিটা হয়েছে, একদম ফুল সেটআপ এবার আর্জেন্টাইন রেফারি আছে এবং নর্মালি যে মূল রেফারি থাকে তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু একই দেশের হয়ে থাকে, যেহেতু তাদের একটা বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় থাকে। অ্যাসিস্ট্যান্ট বলতে আমরা যাকে লাইন্সম্যান বলে থাকি, 2 জন। তো আমরা একটু দেখাতে চাই যে এই রেফারিটা কেমন, তার নাম কি, তিনি কি পারফরমেন্স করে থাকেন সেই বিষয়টা। আমাদের ফাকুন্দো রাউল তেলো আর্জেন্টাইন রেফারি, তিনি এই ম্যাচের দায়িত্ব পালন করবেন ফ্রান্স এবং মরক্কোর ম্যাচের। তিনি একটু কড়া মেজাজের হয়ে থাকেন, এটা বিশেষ করে ডোমেস্টিক লিগে তিনি এক ম্যাচে তার 10টা লাল কার্ড দেখানোর রেকর্ড আছে। ইভেন কি তিনি এর আগের বিশ্বকাপে তিনি মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিচালনা করেছিলেন, মরক্কো পর্তুগাল, আমি যদি ভুল না করি। সেই ম্যাচে কিন্তু তিনি মরক্কোর একজনকে লাল কার্ড দেখিয়েছিলেন। তো তিনি কার্ড দেখাতে পছন্দ করেন, তবে ডোমেস্টিকের মতো ইন্টারন্যাশনালে ততটা কার্ড দেখান না, কিন্তু খুবই কড়া মেজাজের রেফারি হিসেবে তিনি পরিচিত। আমি যদি একটু বলে থাকি যে এই বিশ্বকাপে তার এটা 6ষ্ঠ ম্যাচ হতে যাচ্ছে। এখন VAR এর জায়গায় দেখুন আমি কিন্তু একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। আমি প্রোগ্রামে আসার আগ পর্যন্ত আসলে নামটা খুঁজে পাইনি VAR অফিসিয়াল কে থাকছেন, কিন্তু goal.com থেকে শুরু করে স্কাই, যা বড় বড় ওয়েবসাইটগুলো ছিল, সবাই বলছে যে ফুল সেটআপ আসলে থাকবে আর্জেন্টাইন রেফারিদের। তো সেই হিসেবে আমরা বলতেই পারি যে VARও হয়তো আর্জেন্টাইনি একজন থাকবে, তবে আমি এখন পর্যন্ত শিওর না তার নামটা কি বা এক্সাক্ট তিনি কে। এটা নিয়ে আরও একটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা যে হতে যাচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানা রকমের কথাবার্তা হচ্ছে যে কেন ফ্রান্স মরক্কোর ম্যাচে ম্যাচ অফিসিয়াল 5 জনই আর্জেন্টিনার থাকবে। নানা ধরনের কথা হচ্ছে, বিতর্ক তো থাকবেই। তবে এবার যদি একটু জানতে চাই যে রাউন্ড অফ 16-এর শেষে গোল্ডেন বুটের লড়াইয়ে কারা আছেন এগিয়ে এবং সর্বোচ্চ অ্যাসিস্ট এবং দলগত পারফরমেন্সে কোন কোন দল এগিয়ে আছে? লিওনেল মেসি তো সর্বোচ্চ গোলদাতা, এখন পর্যন্ত 8 গোল করে, এটা আমরা জানি মোটামুটি। তারপরে একটু দেখাতে চাই, যেহেতু টুর্নামেন্টটা শেষের পথে চলে এসেছে, একটু দেখাবো, আমাদের কাছে লিস্টে আছে যে আসলে কারা কত গোল করেছেন। লিওনেল মেসি যেমনটা বলছিলাম তিনি টপ স্কোরার এখন পর্যন্ত, এমবাপ্পে তার পিছনেই আছেন, নিঃশ্বাস ফেলছেন, তার একবারে কাছাকাছি। মেসি 8 গোল করেছেন, এমবাপ্পে 7 গোল করেছেন। আর্লিং হ্যালান্ড তিনিও কিন্তু ততটা আলোচনায় নেই, ব্রাজিল ম্যাচে ছিলেন আলোচনায়, হ্যালান্ডও কিন্তু 7 গোল করেছেন। হ্যারি কেইন 6 গোল করেছেন। হ্যারি কেইন আর্জেন্টিনা যদি থ্রু করতে পারে এবং নরওয়ের বিপক্ষে যদি ইংল্যান্ড যেতে, মেসি এবং হ্যারি কেইন দেখা হতে পারে সেমিফাইনাল। এবং ওসমান ডেম্বেলে ফ্রান্সের আরেকজন, তিনিও কিন্তু আসলে 4টি গোল করেছেন। আমরা একটু দেখাতে চাই অ্যাসিস্টের লড়াইয়ে কারা এগিয়ে আছেন। সেই অ্যাসিস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাইকেল ওলিসে ফ্রান্সের, তিনি, কিলিয়ান এমবাপ্পে যেমন পোস্টার বয় দলটির, তিনি গোল করে থাকেন, কিন্তু ওলিসে কিন্তু দলটির প্রাণ। তিনি নাম্বার 10-এ খেলেন, তিনি সর্বোচ্চ 5টি অ্যাসিস্ট করেছেন। তিনি কিন্তু ডিপ লাইন প্লেমেকার হিসেবেও খেলে থাকেন ম্যাচের সিচুয়েশন অনুযায়ী। ব্রাহিম দিয়াজ মরক্কোর, ব্রাহিম দিয়াজের কথা কিন্তু আমি এর আগে মরক্কোর ম্যাচগুলোতে বারবার বলেছিলাম তিনি কী পারফর্মার হতে পারে। ব্রাহিম দিয়াজও কিন্তু মরক্কোর টেম্পো সেট করে তিনি সর্বোচ্চ 4টি অ্যাসিস্ট করেছেন। এদিকে ব্রাজিলের ব্রুনো গিমারেস
4টি, আলভারাদো মেক্সিকোর 3টি অ্যাসিস্ট করেছেন এবং বুকায়ো সাকা ইংল্যান্ডের 3টি অ্যাসিস্ট করেছেন। এবার যদি আমরা একটু দলগত পারফরমেন্সে আসতে চাই যে দলগত পারফরমেন্সে কোন দল সবচেয়ে বেশি গোল দিয়েছে, কোন দল বেশি অ্যাটেম্প্ট করেছে, দলগত আক্রমণের দিক থেকে, গোলের দিক থেকে আসলে এখানেও টাই থাকছে। ফ্রান্স এবং আর্জেন্টিনা দুই দলই সমান 14টি করে গোল করেছে। বেলজিয়াম এরপরে 13টি গোল করেছে, নরওয়ে 12টি গোল করেছে, যুক্তরাষ্ট্র 11টি গোল করেছে। এর মধ্যে প্রথম আমরা যদি 4টা দল দেখি, 4জনই আসলে কোয়ার্টার ফাইনালে তারা কোয়ালিফাই করেছে, জায়গা করে নিয়েছে, কেবলমাত্র যুক্তরাষ্ট্র আউট হয়ে গেছে। তো দলগত হিসেবে তারাই এগিয়ে। আমরা যদি এখন দেখি অ্যাটেম্প্ট করেছে কে, এটুকু তো সাকসেস হয়েছে। অ্যাটেম্প্টগুলো সব কিছুই তো আসলে সাকসেস হয় না, কিন্তু অ্যাটেম্প্ট দেখলে একটা ধারণা পাওয়া যাবে যে কোন দল বেশি অ্যাগ্রেসিভ বা অ্যাটাকিং ফুটবলটা খেলে থাকে। বেলজিয়াম কিন্তু বিস্ময়করভাবে অনেকের কাছে হয়তো মনে হবে যে 107টা সর্বোচ্চ তারা আক্রমণ করেছে। বেলজিয়ামের গ্রুপ পর্বের খেলা কিন্তু মোটেও ভালো ছিল না, কিন্তু তারা নকআউট থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং সেই হিসেবে তাদের পারফরমেন্সটাই কিন্তু বলে দেয়। কলম্বিয়া, আমি খুবই আপসেট ছিলাম যে কলম্বিয়া সুইজারল্যান্ডের বিপক্ষে হেরেছে। কলম্বিয়া দেখেন 94টি অ্যাটাক করেছে, দলগতভাবে আক্রমণের চেষ্টা করেছে এবং এর আগেও আমি বলেছিলাম যে কলম্বিয়া হয়তো সুইজারল্যান্ডের চেয়ে একটু ডিজার্ভিং টিম ছিল। স্পেন 93টি আক্রমণ করেছে। স্পেন তো স্বভাবতই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফেভারিট, ইউরোপের চ্যাম্পিয়ন তারা এই মুহূর্তে, তাদের কাছ থেকে এই পারফরমেন্সটা আশা করাই যায়। ফ্রান্স 88টি আক্রমণ করেছেন। ফ্রান্সও কেমন ফর্মে আছে, তাদের ফরওয়ার্ড লাইন কতটা ভয়ঙ্কর, সেই বিষয়ে তো আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং যারা খেলা দেখেন নিয়মিত, আমার ধারণা তাদের সেই ধারণাটা আছে। সেই সাথে কানাডা একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল এবারের বিশ্বকাপে, তারা 81টা আক্রমণ করেছে। তারা মরক্কোর বিপক্ষে হেরেছে ঠিকই, কিন্তু তারা মরক্কোকে যেভাবে টানা আক্রমণ করে নাস্তানাবুদ করেছে সেটা কিন্তু সবাই দেখেছে, তারা শুধু গোলটা পায়নি। তো এই ছিল আমার কাছে আপডেট। আমার কাছে মনে হচ্ছে বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যক্তিগত দলগত পারফরমেন্সে এই দল এবং এই ফুটবলাররাই সেরা ছিল। গোল্ডেন বুটের লড়াইয়ে আসলে মেসির ঘাড়েই তো নিঃশ্বাস ফেলছে এমবাপ্পে, এবং আজকে নিশ্চয়ই এমবাপ্পে আরও অনেক বেশি স্কোর করে মেসিকে টপকেও যেতে পারেন বা মেসির সমানও হয়ে যেতে পারেন। হাসিনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর এই ছিল রোড টু নিউ ইয়র্কে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।